আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আসলে আমরা ওই তর্কটার চেয়ে যে আজকের বাংলাদেশের বাস্তবতায় আমাদের বাংলাদেশ 2 মিনিট আলোচনা করে আমি বলছি যে বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতায় আমরা এখন যেটি আসছে ঐক্যের ফাটল নিয়ে আমরা পরে আলোচনা হতে পারবে। যে বিষয়টা নিয়ে আপনি বলছেন যে আমরা আজকে যে বিষয় নিয়ে বিতর্ক করছি, আমরা বিজয়ের 54 বছর উদযাপন করে 55তে পা দিয়েছি এবং এই 55তে মুক্তিযুদ্ধ, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে নতুন নতুন বয়ান 54 বছর ধরেই চলছে এবং এটা এই বছরে আরও নতুন করে নতুন মাত্রা লাভ করেছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 2-3 দিন ধরে যা হয়েছে আমার মনে হয় গত 15 বছরেও হয়নি। সেটা হচ্ছে যে এটার একটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হিসাবে আমি দেখছি। আপনি চিটাগং ইউনিভার্সিটির একজন প্রভুপাচার্য যে বক্তব্য রেখেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যে ঘটনার এখানে জন্ম হয়েছে, এই টেলিভিশনে এসে আমি দেখছি কেউ কেউ বলছেন যে আমাদের আসলে 16ই ডিসেম্বর এটা আমাদের বিজয় না, বিজয় হচ্ছে মার্চ মাসে যখন এখান থেকে ভারতের যে বাহিনী যারা গেছে সেই দিনে হলো আমাদের মার্চের কত তারিখ সেটা হলো আমাদের বিজয় দিবস। এই ধরনের কূট বিতর্ক এই দেশে চলছে এবং এই বিতর্কগুলো কোনো প্রাসঙ্গিকও না এখন এই পর্যন্ত এসে। 72-এর সংবিধান হয়েছে, প্রয়োজন অনুযায়ী এই সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে, আরও যদি থাকে আরও এটি সংশোধন হবে এবং 72-এর সংবিধানই সেই বিষয়। সবসময় যে রাষ্ট্রের কল্যাণে এইগুলো হয়েছে তা না, দলীয় কল্যাণে হয়েছে। গত আওয়ামী লীগের আমলে 75 সংশোধনী সহ যেটা হয়েছে, আমরা তো আসলে 72-এর সংবিধানে নেই। সংবিধান প্রণীত হয়েছে 72-এ, কিন্তু সময়ের প্রয়োজনে আমরা 17 বার এটাকে সংশোধন করে আমরা এই সংবিধানকে আমাদের সময় উপযোগী বা আমাদের কেউ কোনো সরকার অগণতান্ত্রিক পদ্ধতি অনুসরণের জন্য সংবিধানকে ব্যবহার করছে। কিন্তু আপনার একটা দেশ পরিচালনার জন্য তো একটা সংবিধান লাগবে। আমাদের দেশ স্বাধীনতার পর যেটি পাকিস্তান আমরা 9 বছরেও করতে পারি নাই, 56 সাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে এবং এই 9 বছরে পাকিস্তান নামক রাষ্ট্রটি পরিচালিত হয়েছে 1935 সালের ভারত শাসন আইনের পরিমার্জিত রূপ দিয়ে। আর সেখানে আমরা একটা সংবিধান করেছি। পৃথিবীর কোনো সংবিধান বলেন, মানবরচিত কোনো আইন বলেন, সেই আইন পারফেক্ট না, এতে সীমাবদ্ধতা আছে। আমাদের সংবিধানেও অনেক সীমাবদ্ধতা আছে। দৃষ্টিকোণের জনিত কারণেও আমরা আমাদের সংবিধানকে নানাভাবে নানাজন বঞ্চিত করি। আমরা ওপেন রাখা উচিত এবং যে কোনো বিষয়ে ওপেন না রাখলে তো আপনার দ্বার বন্ধ হয়ে গেল, মানুষ তর্ক বিতর্কের মধ্য দিয়েই কিন্তু একটা বিষয় যাবে। কিন্তু কতগুলো তর্ক হচ্ছে যে তর্কগুলোকে আমরা অপ্রাসঙ্গিক এবং কূটতর্ক বলে মনে করছি। কূটতর্ক এবং অপ্রাসঙ্গিক তর্ক যেগুলো এখন আসতেছে, আমি বলি বাংলাদেশের বাঙালিদের 1000 বছরের মধ্যে সবচেয়ে বড় অর্জন একটা রাষ্ট্র পাওয়া, যেটা 71-এ পেয়েছে। এটা কি যদি কেউ অস্বীকার করে তিনি কি টিকতে পারবেন কিনা? আমার বাংলাদেশে এই 54 বছরে যারা এই প্রাতিষ্ঠানিকভাবে বা দলগতভাবে আদর্শিকভাবে যারা বাংলাদেশকে অস্বীকার করা বা বাংলাদেশের স্বাধীন অস্তিত্বকে মেনে না নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, তারা কিন্তু রাজনীতির মাঠে তাদের প্রস্তুতি পায়নি, অবস্থান নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 3 দিন ধরে আমরা যে প্রতিক্রিয়াগুলো দেখেছি 14 তারিখ থেকে, যে মুক্তিযুদ্ধের বা আমাদের দেশ সম্পর্কে নতুন বয়ানের পাল্টা প্রতিক্রিয়া হিসাবে যে ধরনের প্রতিক্রিয়াটা আমরা দেখেছি, সেটাও কিন্তু আমাদের কাছে মনে হয়নি যে এইগুলো রাষ্ট্রটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইগুলো খুবই দরকারি কোনো বিষয় না। কিন্তু আমরা এইগুলোর মধ্যেই পড়ে আছি এবং জাতি হিসাবে এটা আমাদের বিতর্ক। একদল গত 15-দেড় দশক ধরে মুক্তিযুদ্ধের চেতনা বলে আমাদেরকে ফেসিবাদ কায়েম করে আমাদের শোষণ করেছে, আর বর্তমান পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের অস্তিত্ব অস্বীকার করে আরেক দল 24কে সামনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমি মনে করি দুইটাই সাথে ধর্মকে এবং দুইটাই হচ্ছে ভ্রান্ত প্রক্রিয়া। আপনি মুক্তিযুদ্ধ এটা আমাদের অবিসম্ভাবী এবং জাতীয় ইতিহাসে এর অবস্থান সুনির্দিষ্ট আছে। 24 যে বাস্তবতা সেটারও কিন্তু একটা অবস্থান আছে। একটা দিয়ে আরেকটাকে আপনি বিকল্প হিসাবে ভাবার কোনো সুযোগ নেই। কিন্তু এই প্রবণতা দেখা হচ্ছে এবং এই প্রবণতা আমাদের জাতীয় রাজনীতির জন্য, আমাদের দেশের জন্য এটা অত্যন্ত বিপজ্জনক। এবং যারা এই কাজগুলো করছেন তারা বুঝে শুনেই হয়তো করছেন বা না বুঝে শুনেই করছেন, কিন্তু এটা তাদেরও রাজনীতিতে আত্মপ্রতিষ্ঠার জন্য খুব বেশি কল্যাণকর হবে বলে মনে হয়। যেমন কথা বলি একেবারে যদি বলি যে আসলে আমরা যে আজকে আলোচনা বিষয় ঠিক করেছি, সেখানে বলেছি যে ঐক্যে ফাটল, তাই তো? জি। তাহলে মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার, ধর্মের অপব্যবহার এবং 24-এ এসে 24-এর চেতনারও অপব্যবহার, এই তিনটাই কি ফাটলের অন্যতম কারণ নয়? অফকোর্স। আপনি দেখেন বাংলাদেশের
জাতীয় রাজনীতির কতগুলো একেবারে ফান্ডামেন্টাল আমাদের ইস্যু আছে, যেমন মুক্তিযুদ্ধ। আপনি ধরেন মুক্তিযুদ্ধ উত্তর আমাদের স্বপ্ন সাধনা অনেক কিছুই আমাদের পূরণ হয়নি, কিন্তু একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং বিশ্ব মানচিত্রে আমাদের বাংলাদেশের একটা অস্তিত্ব নিশ্চিত হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এইটাই অনেক বড় প্রথম। আমরা একটা শুধু না, 1000 বছরের ইতিহাসে বাঙালি রাষ্ট্র হ্যাঁ, পায়নি কখনো। এই যে এইটাই হলো আমাদের প্রথম। এরপরে আমাদের একটা লক্ষ্য ছিল, আকাঙ্ক্ষা ছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। 54 বছরে আমরা গণতন্ত্র টেকসই অবস্থায় দিতে পারিনি। একটা শোষণমুক্ত বৈষম্যমুক্ত অর্থনীতি আমাদের 54 বছরে সেটা আমরা করতে পারি না। আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, কিন্তু পাল্লা দিয়ে বৈষম্য বেড়েছে। একদিকে মুষ্টিমেয় ধনিক শ্রেণীর হাতে আমাদের সম্পদের সিংহভাগ চলে গেছে, আর আজ এই সাম্প্রতিক হিসাবে 3 কোটি মানুষ আমাদের এখন দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। ধনবৈষম্য আমাদের হচ্ছে, কিন্তু এটা থেকে কিন্তু উত্তরণ সম্ভব যদি আপনার বাংলাদেশের স্বাধীন সার্বভৌম অস্তিত্বটা যদি রক্ষা হয়, আর রাজনীতিবিদ বা দেশ পরিচালনায় যাদের দায়িত্ব তারা যদি সংবেদনশীল হন বাংলাদেশ নামক রাষ্ট্রের ব্যাপারে, তাহলে কিন্তু এই পরেরটা থেকে উত্তরণ সম্ভব। আমাদের সমসাময়িক সময়ে পৃথিবীর অনেক দেশ স্বাধীনতা প্রাপ্তি যাদের ঘটেছে কাছাকাছি সময়ের মধ্যে, সিঙ্গাপুরের মতো দেশ, এরা তো জেলে, সব জেলেরা, তারা কোথায় চলে গেছে? রাষ্ট্রযন্ত্র বা দেশ পরিচালনায় যদি কিছু থাকে আর স্বাধীনতা সার্বভৌমত্ব যদি থাকে এবং উনাদের যদি ইতিবাচক মানে একটা রাষ্ট্রকে মানে কি বলবো যে পুনর্গঠনের লক্ষ্যে যদি তাহলে সেটা সম্ভব। কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে আপনি যে দেশ পেয়েছেন সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না।